চন্দ্রিমার বিয়ের পর তার বর বিদেশে চলে যায়, তাই চন্দ্রিমার শাশুড়িমা এবং ননদ দুজনে মিলে চন্দ্রিমার গৃহপ্রবেশের অনুষ্ঠান পালন করে। বিয়ের পর চন্দ্রিমা তার অট্টালিকা সমান শ্বশুরবাড়িতে গিয়ে দেখে সেখানে 10টা কাজের বউ এবং লোক আছে। চন্দ্রিমা মনে মনে ভীষণই খুশি হয়, কারণ তাকে বাড়ির কোনো রকম কাজকর্ম করতে হবে না। সে যখন যা অর্ডার করবে তার বাড়ির কাজের লোকেরা অর্থাৎ কাজের বউয়েরা সব কাজ করে দেবে। এমনকি বিয়ের পর চন্দ্রিমা যখন প্রথম রান্নার অনুষ্ঠান পালন করে তখন বাড়ির 10 জন কাজের লোক তাকে সাহায্য করে। আমার সব রকম রান্না বান্না হয়ে গেছে, আর তোমরা এই খাবারগুলো টেবিলের উপর সাজিয়ে রাখো, কারণ এখনই আমার শাশুড়ি মা ননদ খেতে আসবে। নতুন বৌমা, তোমার শাশুড়ি মা আর ননদ এখন খাবার খাবে না। এখন তো সবে মাত্র বেলা 1টা বাজে, তাই ওরা সিরিয়াল দেখতে বসবে। তারপর টিভি দেখা হয়ে গেলে ওরা ঠিক 2টোর সময় খেতে আসবে। আমরা 2টোর সময় খাবারগুলো টেবিলে সাজিয়ে দেব। তোমার এত বড় সাহস, তুমি আমার মুখের উপর কথা বললে? আমি যখন বলেছি আমার শাশুড়ি মা আর ননদ 1টার সময় খাবে, তখন তারা 1টার সময়ই খেতে আসবে। তুমি বাড়ির কাজের বউ, বেশি বেশি কথা বলবে না। এভাবে চন্দ্রিমা কমলাকে ধমক দিয়ে চুপ করিয়ে দেয়। তাই বাধ্য হয়ে কাজের লোকেরা তখনই নতুন বৌমার কথা মতো টেবিলে খাবার সাজিয়ে দেয়। কিন্তু চন্দ্রিমার শাশুড়ি মা পার্বতী দেবী এবং ননদ প্রিয়াঙ্কা তখনও খেতে আসে না। তারা ঠিক দুপুর 2টোর সময় টেবিলে এসে খেতে বসে। বাবা, তাহলে এই কাজের লোকেরা অনেকদিন ধরে এই বাড়িতে আছে। তা না হলে আমার শাশুড়ি মা আর ননদের সঠিক খাবার খাওয়ার সময় এরা জানতে পারতো না। ভালোই, কপাল গুনে বেশ ভালোই শ্বশুর বাড়ি পেয়েছি। এমন সময় 10 জন কাজের লোক খাবার পরিবেশন করে। ঠিক তখনই তাপস ভুল করে 2টো কাচের বাটি এবং কাচের প্লেট ভেঙে ফেলে। কারণ তার যথেষ্ট বয়স হয়েছে, তাই খাবার পরিবেশন করতে গিয়ে তার হাত কেঁপে যায়। তাপস যখন এভাবে বাটি আর প্লেট ভেঙে ফেলে তখন পার্বতী দেবী এবং প্রিয়াঙ্কা খুবই রাগ করে, কারণ সেই বাটি এবং প্লেট অত্যন্ত দামি। চোখে দেখে কাজ করতে পারো না, বুড়ো লোক একটা। কবে থেকে প্রিয়াঙ্কা তোকে বলছি এই লোকটাকে কাজ থেকে ছাড়িয়ে দে, অন্য কাজের লোক ডাক, তবুও তুই আমার কথা শুনবি না। দেখেছিস আমাদের বিদেশ থেকে নিয়ে আসা কাচের প্লেট আর বাটিগুলো ভেঙে দিল। একদম ঠিক কথা বলেছো মা, গরিব ভিখারি কোথাকার, দামি জিনিসের মর্ম বোঝে না। খাবার পরিবেশন করতে গিয়ে হাত কাঁপিয়ে ফেলছে, এখনই ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দেব। মালকিন, দয়া করে এরকম করবেন না। আপনি যদি আমাকে তাড়িয়ে দেন আমি কোথায় যাব বলুন? বৃদ্ধ তাপস এরকম ভাবে কান্নাকাটি করলে চন্দ্রিমা পিছিয়ে থাকে না, কারণ তাকেও তার শাশুড়িমা এবং ননদের পাল্লায় পড়ে কাজের লোকেদের অপমান করতেই হবে। তাই চন্দ্রিমা বলে, বেকার বুড়ো লোকটাকে বাড়ি থেকে তাড়িয়ে লাভ নেই, বরঞ্চ ওর মাইনে থেকে এই প্লেট আর বাটির দামটা কেটে নেওয়া হবে, তাহলে এদের শিক্ষা হবে। ঠিক বলেছো বৌদি, এই বুড়োর মাহিনা থেকে আমি 5 দিনের টাকা কেটে নেব, তাহলে এই বাটি আর প্লেটের দাম উসুল হয়ে যাবে। বদমাইশ লোক একটা, এত বছর ধরে একভাবে কাজ করছে তাই গায়ে চর্বি হয়ে গেছে। সবাই মিলে এভাবে অপমান করলে প্রত্যেকটা কাজের লোকের ভীষণই মন খারাপ করে। দেখতে দেখতে এভাবেই কিছুদিন কাটে। একদিন চন্দ্রিমার হঠাৎ করে খুব খিদে পেয়ে যায়, আর সে এতটাই কুড়ে যে খাট থেকে নেমে খাবারটাও নিজে নিয়ে খেতে চায় না। তাই সে বারবার করে কমলাকে ডাকতে শুরু করে। আরে এই কমলা, কানে শুনতে পাও না নাকি? কখন থেকে ডাকছি, অসহ্যকর একেবারে। খিদের চোটে পেটে চুচোগুলো ডন দিচ্ছে, আমাকে তাড়াতাড়ি খেতে দাও। আসলে নতুন বউ, আমার কানটা একটু খারাপ, তাই আমি সব কথা পরিষ্কার শুনতে পাই না। তুমি ডাকছিলে আমি বুঝতে পারিনি, আমি এখনই তোমাকে খাবার নিয়ে এসে দিচ্ছি। এই বলে কমলা তাড়াতাড়ি গিয়ে নতুন বৌমার জন্য গরম গরম বিরিয়ানি এবং চিকেন চাপ নিয়ে আসে। চন্দ্রিমা মজা করে খাবারগুলো খেতে শুরু করে দেয়। এমন সময় বাদবাকি কাজের লোকেরা চন্দ্রিমার জামা কাপড় পরিষ্কার করে ধুয়ে দেয়। তাদের মধ্যে বেশ কিছুজন ঘরবাড়ি পরিষ্কার করে। আর কিছুক্ষণের মধ্যেই বিমলা চন্দ্রিমার ঘর ঝাড়ু দিতে আসে। তখন হঠাৎই কিছুটা ধুলো চন্দ্রিমার বিরিয়ানিতে গিয়ে পড়ে, যার ফলে চন্দ্রিমা খুবই রেগে যায়। তুমি কি কানা নাকি? চোখে দেখতে পাও না আমি খাবার খাচ্ছি আর তুমি ঘর ঝাড়ু দিচ্ছ? ইস, আমার পুরো বিরিয়ানি নষ্ট হয়ে গেল। কতবার বলেছি সকালবেলা ঘরটা পরিষ্কার করে রাখবে। সকালবেলা বসে বসে পেপার পড়বে, চা খাবে, তারপর উনি ঘর পরিষ্কার করতে আসবে। উনি যেন বাড়ির মালকিন। যাও, এখনই যাও, ঘর থেকে বেরিয়ে যাও, বদমাইশ মহিলা কোথাকার। নতুন বউ, উনি কিন্তু তোমার থেকে অনেক বড়, তোমার মায়ের মতো। তুমি দয়া করে ওনাকে এভাবে অপমান করো না, এমনকি উনি কিন্তু আমাদের সবার থেকেই বড়।
তোমার এমন বড় সাহস, তুমি একটা কাজের মাসিকে আমার মায়ের সঙ্গে তুলনা করলে? আমি এখনই আমার শাশুড়ি মার ননদকে এই বিষয়ে জানাবো, তারপর তোমাদের কি ব্যবস্থা করা হয় আমরা ভাববো। যাও, আমার জন্য এখনই বিরিয়ানি নিয়ে এসো। চন্দ্রিমা এই কথা বললে কাজের লোকেরা প্রত্যেকেই ভয় পেয়ে যায়। অন্যদিকে চন্দ্রিমা তখনই তার শাশুড়িমা এবং ননদের কাছে গিয়ে কাজের লোকেদের নামে নালিশ করে। তোদের এত বড় সাহস, আমার বৌমার মুখের উপর তর্ক করিস? তোদেরকে আজকে এমন চাবকের বাড়ি মারবো, তোরা সারা জীবন মনে রাখবি। হ্যাঁ মা, একদম ঠিক বলেছো। আর তুমি আজকে চাবকের বাড়ি মারবে না, বরঞ্চ বৌদিকে চাবুকটা দাও। বৌদি ওদেরকে চাবকের বাড়ি মারবে। এই শুনে পার্বতী দেবী চন্দ্রিমার হাতে চাবক ধরিয়ে দেয়। এমন সময় চন্দ্রিমা নিজের মানসিকতা ভুলে যায়। সে বাড়ির 10 জন কাজের লোকেদের চাবকের বাড়ি মারতে শুরু করে। 10 জন কাজের বউ এবং কাজের লোক মিলে ব্যথায় আর্তনাদ করে ওঠে, কিন্তু তবুও তাদের কিছু যায় আসে না। এভাবে প্রত্যেক দিন বাড়ির কাজের লোকেরা 3 জনের হাতে অত্যাচারিত হয়ে থাকে। দেখতে দেখতে এভাবে আরো কিছুদিন কাটে। একদিন চন্দ্রিমা ঠিক করে সে বাড়িতে অনেক বড় একটা মডার্ন পার্টি রাখবে। এই যে তোমাদেরকে বলছি, যেদিন আমাদের বাড়িতে পার্টি হবে সেদিন আমি তোমাদেরকে যেমন ড্রেস দেব তোমরা কিন্তু সেটাই পরবে। প্রত্যেকটা মহিলা কাজের লোক 1 পিস পরবে, সেটাও আবার এক কালারের হবে। আর প্রত্যেকটা পুরুষ কাজের লোক শার্ট প্যান্ট পরে সবাইকে খাবার পরিবেশন করবে। এরকম নোংরা ছেঁড়া ময়লা শাড়ি ধুতি পরে কেউ ঘুরে বেড়াবে না। কিন্তু নতুন বউ, আমাদের এরকম ছোট ছোট পোশাক পরার অভ্যাস নেই, আর আমাদের তো এখন বয়স হয়ে গেছে, আমরা এরকম ছোট জামা কাপড় পরবো? তুমি দয়া করে আমাদের এরকম জামা কাপড় পরতে বলো না। ঠিক আছে, তাহলে তোমাদেরকে আমি এই বাড়ি থেকে হটিয়ে দিয়ে কম বয়সী ভালো কাজের লোক নিয়ে আসবো, আর তাদের সঙ্গে কাজের বউরা থাকবে যারা এরকম জামা কাপড় পরতে অভ্যস্ত। কারণ এখন প্রত্যেকটা বড় বড় পার্টিতে ছেলে মেয়েরা সবাই এরকমই জামা কাপড় পরে কাজ করে। চন্দ্রিমার কথা শুনে তাদের কিছু করার থাকে না, তারা সবাই সেই ছোট ছোট জামা কাপড় পরতে রাজি হয়ে যায়। পরের দিন সকাল থেকে চন্দ্রিমার শ্বশুরবাড়ি খুব সুন্দর করে সেজে ওঠে। 10 জন কাজের লোক মিলে সকাল থেকেই ঘরবাড়ি পরিষ্কার করে রাখে। সবাই মিলে সারাদিন অনেক রান্নাবান্না করে। এভাবেই দেখতে দেখতে সন্ধ্যা হয়ে আসে। সন্ধ্যাবেলা তাদের 10 জনকেই ছোট ছোট পোশাক আশাক পরতে হয়। বিমলা দিদি, আমাদেরকে আর কত অপমান সহ্য করতে হবে বলো তো? এই বাড়িতে কাজ করতে গিয়ে আমাদেরকে প্রত্যেকদিন অত্যাচারিত হতে হয়, কিন্তু আমরা তো কোনো জবাবও দিতে পারি না। এভাবে তারা 10 জন নিজেদের দুঃখ কষ্টের গল্প করে। ঠিক তখনই চন্দ্রিমা তাদের সব কথা শুনে ফেলে। অনেক গল্প হয়ে গেছে, আমার সব গেস্টরা অপেক্ষা করছে, ওদেরকে খেতে দিতে হবে, চলো চলো। চন্দ্রিমা এভাবে তাদেরকে তাড়া দিলে তাদের আর কিছু করার থাকে না। তার এরকম ছোট ছোট পোশাক এবং শার্ট প্যান্ট পরে সবাইকে খাবার দিতে বাধ্য হয়। এমন সময় তাদেরকে দেখে বাড়ির অতিথিরা ভীষণই হাসাহাসি করে, কারণ এরকম বয়স্ক কাজের লোকেদের কেউ মডার্ন জামা কাপড় পরতে দেখেনি। এরকম দৃশ্য দেখে পার্বতী দেবী এবং প্রিয়াঙ্কাও খুবই খুশি হয়। আজকে আমার মা মানে আমার শাশুড়ি মা ননদের জন্য একটা অনেক বড় সারপ্রাইজ আছে। এখনই সেই সারপ্রাইজ চলে আসবে। তার শাশুড়ি মা এবং ননদ আনন্দে নাচতে শুরু করে। আর ঠিক তখনই সাইরেন বাজিয়ে বাড়িতে পুলিশের গাড়ি আসে। পার্টির দিন বাড়িতে পুলিশ দেখে সবাই ভীষণ পরিমাণে অবাক হয়। বিশেষ করে পার্বতী দেবী এবং প্রিয়াঙ্কা খুবই ভয় পেয়ে যায়, কারণ তারা এমন অন্যায় করেছে যে চন্দ্রিমা বাড়িতে পুলিশ ডেকে নিয়ে আসতে বাধ্য হয়। চন্দ্রিমা, আপনি আমাকে ফোন করেছিলেন তাই না? আপনার শাশুড়ি মা আর আপনার 5 ভাসুর আর 5 যা মিলে আপনার উপর মানসিক অত্যাচার করে, তাই তো? আর তাই তাদেরকে আপনি বাড়ির কাজের লোক বানিয়ে রেখেছেন। আপনি এই কথাটাই বলেছিলেন তো? আর এই কথাটাই তো অডিও রেকর্ডিং করে পাঠিয়েছিলেন, তাই না? হ্যাঁ, কিছুক্ষণ আগে আমি আপনাদেরকে ফোন করেছিলাম, আর অডিও রেকর্ডিংটা আমি পাঠিয়েছি। আপনি আমার শাশুড়ি মা আর ননদকে ধরে নিয়ে যাবেন। আমি ওদের পাল্লায় পড়ে না জানি অনেক ভুল করে ফেলেছি। চন্দ্রিমার কথা শুনে তার শাশুড়ি মা এবং ননদ ভয় পেয়ে যায়। আসলে কিছুক্ষণ আগে বাড়ির 10 জন কাজের লোকেরা যখন নিজেদের দুঃখ ভাগাভাগি করে নেয়, তখন চন্দ্রিমা তাদের সমস্ত সত্যি কথা শুনে ফেলে। তারা মোটেই সেই বাড়ির কাজের লোক নয়, তারা ছিল সেই পরিবারের সদস্য। আজ থেকে প্রায় কিছু বছর আগে, দেখ পার্বতী, তুই তো অনেক রকম ছলে বলে কৌশলে আমাদের শাশুড়ি মা শ্বশুর মশাইয়ের কাছ থেকে বাড়ি ব্যবসা সবকিছু লিখিয়ে নিয়েছিস। তুই দয়া করে এখন আমাদেরকে এখান থেকে তাড়িয়ে দিস না। আমরা কোথায় যাব বল? আর তোর ভাসুরগুলোরও কিন্তু শরীর খারাপ, তুই তো খুব ভালো করেই জানিস।
তোমাদেরকে আমি এই বাড়িতে একটা শর্তেই রাখতে পারি, এই বাড়িতে তোমাদেরকে আমার কাজের লোক হয়ে থাকতে হবে, আর তোমরা কাউকে নিজেদের আসল পরিচয় দিতে পারবে না। তোমরা ভুলে যেও না, আমাদের 6 জায়ের মধ্যে তোমরা 5 জনে কিন্তু একটাও সন্তান প্রসব করতে পারোনি, কিন্তু আমি হলাম একমাত্র এই বাড়ির বউ, যে একটা ছেলে আর মেয়ের জন্ম দিয়েছি, তাই আমি যা বলবো তাই হবে। ঠিক আছে, তুমি যা বলবে তাই হবে। আমরা এই বাড়ির কাজের লোক হয়ে থাকবো, আর কাউকে নিজেদের পরিচয় বলবো না, কিন্তু তুমি আমাদেরকে তাড়িয়ে দিও না। তোমরা যা বলবে আমরা তাই করব। এভাবে পার্বতী দেবী এবং তার ছেলে মেয়ে সবাই মিলে সেই বাড়ির সদস্যদের সবকিছু ছিনিয়ে নেয় আর তাদেরকে কাজের লোকে পরিণত করে। এসব সত্যি ঘটনা যখন চন্দ্রানী জানতে পারে, তখন সে নিজের ভুল বুঝতে পারে, এমনকি তার চোখে জল চলে আসে। এমন সময় চন্দ্রিমা তাদের সমস্ত কথা রেকর্ড করে পুলিশকে পাঠিয়ে দেয়। তাই পুলিশ বাড়িতে এসে পার্বতী দেবী এবং প্রিয়াঙ্কাকে অ্যারেস্ট করে। বৌমা, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, তোমাকে আমরা অনেক ভুল ভেবেছি। তুমি দয়া করে তোমার শাশুড়ি মা আর ননদকে পুলিশে তুলে দিও না, কারণ ওরা কিন্তু এই বাড়ির সদস্য। কাকিমা, আপনারা আমাকে ক্ষমা করে দিন, কারণ আমিও আপনাদের সঙ্গে যথেষ্ট খারাপ ব্যবহার করেছি। আমার ভুল হয়ে গেছে, আমি আপনাদেরকে চাবুকের বাড়িও মেরেছি। আমি কোন মুখে আপনাদের সঙ্গে কথা বলবো আমি বুঝতে পারছি না। আপনারা যদি পারেন এবার থেকে আমার সঙ্গে চাকরের মতো ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। চন্দ্রিমা এই কথা বললে সবাই তাকে ক্ষমা করে দেয়। অন্যদিকে পুলিশের কাছ থেকে চন্দ্রিমা নিজের কমপ্লেন ফিরিয়ে নিলে পুলিশ তাদেরকে মুক্ত করে দেয়। এরকম ঘটনার পর থেকে পার্বতী দেবী কিংবা তার ছেলে মেয়ে কখনোই তাদের সঙ্গে খারাপ ব্যবহার করে না। তারা সবাই মিলে একই বাড়িতে সুখে শান্তিতে বসবাস করতে থাকে। শুভেন্দুর তার স্ত্রী দীপ্তির সঙ্গে আজ প্রথম বিবাহ বার্ষিকীর দিন ছিল, তাই তারা সকাল সকাল বাড়ি থেকে বের হয়ে বিশ্ব বাংলার একটি রেস্টুরেন্টে ডেট ফিক্সড করেছিল। সেখানে তারা বেশ কিছুক্ষণ আনন্দের মুহূর্ত অতিবাহিত করার পর নিজেদের গাড়ি করেই বাড়ি ফিরছিল। তখন এই শুভেন্দু, দাঁড়াও দাঁড়াও, এখানে দাঁড়াও, এক্ষুনি দাঁড়াও, দাঁড়াও বলছি। ওহো, এ তো ভারী মুশকিল। হঠাৎ করে রাস্তার মাঝে এরকম গাড়ি থামাতে বললে হয় নাকি? অন্তত একটা সিগন্যাল বা পার্কিং দেখে থামাতে বলো। না, সিগন্যাল দেখলে চলবে না, আমি সব জায়গায় এই আনন্দ পাবো না, বুঝলে? তুমি দাঁড়াও, এই তো এখানে, এই ফুচকাওয়ালার সামনেই। দীপ্তির কথা শুনে শুভেন্দু গাড়িটি একটি ফুচকাওয়ালার সামনে গিয়ে দাঁড় করায় এবং তারা দুজনেই সেখানে নেমে পড়ে। দীপ্তি ফুচকাওয়ালাকে দেখিয়ে বলে, চলো না শুভেন্দু, আমরা ফুচকা খাই, আমার না ফুচকা খেতে খুব ভালো লাগে। কি ফুচকা? এই রাস্তায় দাঁড়িয়ে তুমি ফুচকা খাবে? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? তুমি ফুচকাই যখন খাবে রেস্টুরেন্টে বলতে পারতে, আমি তাহলে ওখানেই অর্ডার করে দিতাম। আজ আমাদের এত ভালো একটা দিন, আর আজ তুমি কিনা রাস্তায় দাঁড়িয়ে? নো ওয়ে। উফ, তোমারও না মাঝে মাঝে কি জানি কি হয়, সব জিনিসেই ব্র্যান্ড খুঁজবে। কলেজে পড়ার সময় তো তুমি এরকম ছিলে না, তাহলে এখন কেন এরকম করছো? আর শোনো, ফুচকা রাস্তায় দাঁড়িয়ে খেতেই ভালো লাগে, রেস্টুরেন্টে নয়। রাস্তায় দাঁড়িয়ে খাওয়া কি পাপ নাকি? আর যদি রাস্তায় দাঁড়াতে এতই খারাপ লাগতো, তাহলে সকলে এরকম লাইন করে দাঁড়িয়ে থাকতো না। আচ্ছা মহারানী, আমারই ভুল হয়েছে। তোমার আর তোমার ফুচকার বিষয়ে কোনো কিছু কমেন্ট করা আমার একদমই উচিত হয়নি। আই এম রিয়েলি ভেরি সরি টু সে। তুমি ফুচকা পাগল, আমি সেটা ভুলে গিয়েছিলাম। ঠিক আছে, এবারে চলো। এই যে দাদা, আমাদেরকে 2 প্লেট ফুচকা দিন তো। যেমন তেমন দেবেন না, একটু কড়া করে, আই মিন ঝাল টক সবকিছুই বেশি করে দেবেন। আমি ঝাল ছাড়া ফুচকা খেতেই পারি না। এটা শোনার পর ফুচকাওয়ালা তাদের দুজনের হাতে একটি করে প্লেট ধরিয়ে দেয়। শুভেন্দু সেটা দেখে খুব একটা ভালো না লাগলেও দীপ্তি খুবই খুশি ছিল। সে ফুচকার প্লেটটি নিয়ে খাওয়া শুরু করে দেয়। কয়েকটা খাওয়ার পর সে বলে, ও মা, ঝাল ঝাল, উফ খুব ঝাল, আমার খুব ঝাল লাগছে, আর জল দাও, জল জল জল। নাও, হয়ে গেল। ঝাল খেয়ে শখ মিটে গেল। আমি তো ভেবেছিলাম আরো বেশি করে ঝাল দিতে বলবো। এই নাকি তুমি ফুচকাতে ঝাল অনেক বেশি খাও? হ্যাঁ, পছন্দ করি, কিন্তু বেঁচে থাকলে তারপর তো। এখনই তুমি জল দাও, না হলে আমি ঝালে মরেই যাব। কেন জল খেতে যাবে কেন? একটা পাপড়ি চাটের ফুচকায় মিষ্টি চাটনি দিয়ে খেলেই তো ঝাল মিটে যাবে। এই যে দাদা, একটা পাপড়িতে চাটনি মিশিয়ে দিন তো। ফুচকাওয়ালাটি শুভেন্দুর কথা শুনে একটি পাপড়ি চাটের ফুচকা নেয় এবং তাতে মিষ্টি চাটনি মিশিয়ে দীপ্তিকে দেয়। দীপ্তি ওটা খাওয়ার পর তার ঝাল নিমেষেই কমে যায়। তাদের ফুচকা খাওয়া শেষ হয়ে গেলে শুভেন্দু শেষে আবারও 2টি চাটনি মাখা পাপড়ি চায়। এটা দেখে দীপ্তি বলে, আরে বাহ, বেশ ভালোই তো, ঝাল আমার লাগলো আর তুমি চাটনি পাপড়ি খাচ্ছ। যদিও খেতে খারাপ নয়,
কিন্তু এর জন্য তো এক্সট্রা টাকা দিতে হবে, তাই না? হোয়াট? এক্সট্রা টাকা আবার কিসের? ওটা ফুচকার সঙ্গে ফ্রি থাকে, বুঝেছো? যেটা ঝাল লাগলে সবাই চেয়েই খায়। কেন, তুমি কোনোদিনও খাওনি নাকি? না না, খাইনি আবার। আমি সব সময় খাই। আমি এত ফুচকা পছন্দ করি, আমি আবার এটা জানবো না? ওটা তো আমি এই দাদার লসের কথা ভেবেই বলেছিলাম। চলো এবার বাড়ি চলো। এভাবেই তারা সেদিন সেখান থেকে বাড়ি চলে আসে। শুভেন্দু পরের দিন অফিসের জন্য বেরিয়ে পড়ে, কিন্তু দীপ্তির তখনও ফুচকার সঙ্গে ফ্রি পাপড়ির কথা মনে পড়ছিল। ও তাহলে এই ব্যাপার, আমি তো এটা আগে জানতাম না যে ফুচকার সঙ্গেও ফ্রি পাপড়ি পাওয়া যায়। আর ওই রমেশ ফুচকাওয়ালাটা কত শয়তান বলো তো, আমাকে একবারও এই ব্যাপারে বলেনি। মাঝে মাঝে কতই না ঝাল লাগতো, সেই বোতল থেকে নোংরা গরম জল খাওয়াতো, যেটা খেলে ঝাল তো কমতোই না, বরং বেড়ে যেত। না, এভাবে ছেড়ে দেব না, আমি ওই রমেশের কাছ থেকে ফ্রি পাপড়ি আদায় করেই ছাড়বো। এই ভেবে দীপ্তি তাদের পাশেরই রমেশের ফুচকার দোকানে যায়। সেখানে গিয়ে সে তাকে বেশি করে ঝাল দিয়ে ফুচকা দিতে বলে। রমেশ তাকে ফুচকা দেয়। সে একটি ফুচকা খাওয়ার পর ঝাল লেগেছে বলে চাটনি দিয়ে পাপড়ি চায়। রমেশ তাকে একটি পাপড়ি দিয়ে দেয়। এভাবে সে আরো কয়েকটা ফুচকা খায়। এটা দেখে ফ্রিতে পাপড়ি দিতে দিতে রমেশ বিরক্ত হয়ে সে আর পাপড়ি দিতে চায় না। তখন দীপ্তি তাকে বলে, কি হলো দাদা, পাপড়ি দিন, আমার ঝাল লেগেছে। দেখতে পাচ্ছেন না আমি ঝালে উফ করছি। আর এগুলো তো আপনি ফ্রিতে দেওয়ার জন্যই নিয়ে এসেছেন। আর আমি তো এতদিন আপনার কাছে ফুচকা খাচ্ছি, আমার ফ্রিতে পাপড়ি আপনি তো একদিনও দেননি। তাই আমি সারাদিন ফুচকা খেলেও শোধ হবে না। আরে আরে থামুন, আমি আপনাকে পাপড়ি দিতে পারবো না। আমি এই পাপড়িগুলো শুধু ফ্রি দেওয়ার জন্য নিয়ে আসি না, এগুলোর আরো অনেক কাজ আছে, বুঝলেন? এটা স্পেশাল করে ফুচকাওয়ালারা বানিয়ে রাখে লোককে আনন্দ দেওয়ার জন্য। এখন যদি আপনি একাই সব খেয়ে ফেলেন, তাহলে বাকিরা কি খাবে? বাকিদের কথাও একবার ভাবুন। আপনার না হয় ঝাল লেগেছে, তার ধরুন দু একটা দেওয়া যেতেই পারে, কিন্তু তাই বলে এই নয় যে আপনি যতগুলো চাইবেন আমি ততগুলোই দেব। আপনি প্রতিদিন এখানে আসলে দু একটা করে দিতে পারবো, তাতে কোনো অসুবিধা নেই। বাহ, বেশ ভালোই তো। তাহলে প্রতিদিন এসে এক প্লেট ফুচকার সঙ্গে দুটো করে পাপড়ি খেয়ে চলে যাব, তাহলে আমার শোধ হয়ে যাবে। দাদা, এখন কিন্তু পাল্টি মারলে হবে না, আমাকে রোজ দুটো করে ফ্রি পাপড়ি দিতে হবে। প্রয়োজনে আমি 2 প্লেট ফুচকা খাবো। বাহ, বেশ ভালোই তো, বোকা খরিদ্দার পেয়েছি। এ তো দেখছি পাপড়ি খাওয়ার জন্যই আসবে বলছে। যাক, এতে আমার লস নয়, দুটো পাপড়ির বদলে আমি 2 প্লেট ফুচকা বিক্রি করতে পারবো। হ্যাঁ হ্যাঁ, আসবেন, কেন দেবো না আপনাকে। আর আপনাকে দুটো করে দিই, কাউকে বলবেন না কিন্তু, তাহলে কিন্তু সকলেই দুটো করে চাইবে, বুঝেছেন? দীপ্তি এভাবেই সেদিন কথাবার্তা বলে নিয়েছিল। আসলে দীপ্তি জানতো না যে পাপড়ি চাট আলাদা করেও পাওয়া যায়। শুভেন্দু কাজে চলে যাওয়ার পর সে প্রতিদিন রমেশের ফুচকার দোকানে শুধুমাত্র 2টি পাপড়ি খাওয়ার জন্যই আসতো। এভাবেই ধীরে ধীরে তার পাপড়ি প্রিয় হয়ে ওঠে, কিন্তু সে দুটোর বেশি পাপড়ি চাইতেই পারতো না। তাই সে মাঝে মাঝে একদিনে অনেকবার করে ফুচকা খেতে আসা শুরু করেছিল। একদিন, কি হলো শুভেন্দু, আজকে তুমি অফিসে গেলে না যে? আজকে তো সোমবার, তোমার তো এখন অফিসে থাকার কথা। হ্যাঁ তো, বাড়িতে আছি ভালো নয় কি? আজ আমরা দুজনে জমিয়ে গল্প করতে পারবো। না, আমার গল্প করার কোনো শখ নেই। আর তুমি অফিস কামাই না করে এক্ষুনি অফিসে যাও। এ কি রে বাবা, এতদিন আমাকে কলেজে না যাওয়ার কথা বলতো, এখন দেখছি তার উল্টোটা ঘটছে তো। মনীষ ঠিকই বলছিল নাকি যে আমি অফিসে চলে যাওয়ার পর ওই রমেশ ফুচকাওয়ালার সাথে? না না, এ হতে পারে না, এটা কিভাবে সম্ভব? কি হলো, যাও, আমি যেতে বললাম তো। এখন এখানে বসে বসে কি ভাবছো? হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি। আজ আমি ভেবেছিলাম তোমাকে নিয়ে লাঞ্চে যাব, কিন্তু তুমি... না, তার কোনো প্রয়োজন নেই। আমি তোমাকে যা বলছি তাই করো, আর আমার সময় নষ্ট করো না, ওকে? দীপ্তির মুখে এরকম কথা শুনে শুভেন্দুর তার প্রতি একটু সন্দেহ হয়। সে অফিসে যাওয়ার নাম করে বাড়ি থেকে বের হয়ে বাড়ির পাশেই লুকিয়ে থাকে। শুভেন্দু চলে গেছে দেখে দীপ্তি মনে মনে বলে, বেশ ভালোই হয়েছে চলে গেছে, না হলে আজকে আমার পাপড়ি খাওয়াই হতো না। এমন সুন্দর খেতে জিনিস আমি একদিন না খেয়ে কিভাবে থাকতাম, যেখানে ছুটির দিনে আমি আগে থেকেই পাপড়ি কিনে রাখি। যাই, বরং আমি রমেশদার ফুচকার দোকানে যাই, আর আজ আমি রমেশদাকে বলে 3টে পাপড়ি চাইবো, প্রয়োজনে যত টাকা দিতে হয় দেব। এই বলে দীপ্তি রমেশের ফুচকার দোকানে যায়। সেখানে গিয়ে সে ফুচকা খাওয়া শুরু করে দেয়। ম্যাডাম, আপনার জন্য আজ স্পেশাল করে পাপড়ি বানিয়েছি,
আপনি আমার দোকানের প্রতিদিনের কাস্টমার, তাই আমি আপনাকে 1 প্লেট পাপড়ি চাট দেবো, কিন্তু ম্যাডাম আজ কিন্তু দামটা একটু বেশিই পড়ে যাবে। ওফো, সে নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। আমি পাপড়ি খেতে খুব পছন্দ করি, আর সেই জায়গায় পাপড়ি চাট, তাহলে তো খেতে আরো দারুণ লাগবে। হ্যাঁ, ভালো তো অবশ্যই লাগবে, আর সেই জন্যই তো এটা 1000 টাকা প্লেট, আর আপনি ভালোবাসেন বলেই আপনার জন্য স্পেশালি বানিয়েছি। এই নিন। দারুণ দারুণ। টাকা নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। আপনি প্রতিদিন আমার জন্য বেশি করে পাপড়ি চাট বানাবেন, প্রয়োজনে আমি আরো বেশি টাকা দেব। ও বাবা, তাহলে এই ব্যাপার চলছে। এই যে রমেশ দা, আপনি ঠকবাজ প্রথম থেকেই জানতাম, কিন্তু এভাবে লোককে ঠকান সেটা তো জানতাম না। ও কিছু জানে না বলে আপনি ওকে 1000 টাকায় পাপড়ি চাটের প্লেট বিক্রি করছেন। আর এই যে তোমার পাপড়ি চাট ভালো লাগে, তুমি আমাকে বলতে পারতে তো, যেখানে পাপড়ি চাটের প্লেট মাত্র 30 টাকা সেখানে 1000 টাকা নেবে বলছিল। এটা শোনার পর দীপ্তি খুব লজ্জায় পড়ে যায়। তার রমেশের উপরে খুব রাগও হয়। তারা দুজনেই সেখান থেকে বাড়ি চলে আসে। তুমি আমাকে নিয়ে চলে এলে তো, কিন্তু পাপড়ি চাট কোথায় পাওয়া যায় সেটা তো বললে না। আমার পাপড়ি চাট খেতে খুব ভালো লাগে, আমি পাপড়ি চাট কোথায় পাবো বলো না। আরে সে নিয়ে তুমি চিন্তা করো না, তুমি চলো আমার সঙ্গে, আমি তোমাকে একটা ভালো পাপড়ি চাটের দোকানে নিয়ে যাচ্ছি, যেখানে তুমি দামে কম মানে ভালো পাপড়ি চাট পাবে, বুঝেছো? তোমাকে হাজার হাজার টাকা দামের পাপড়ি চাট খেতে হবে না। চলো। তুমি না এখনো মজা করবে? কই চলো তো, কোথায় ভালো পাপড়ি চাট পাওয়া যায় আমাকে নিয়ে চলো। শুভেন্দু দীপ্তিকে নিয়ে মলিনাদির পাপড়ি চাটের দোকানে যায়, যেখানে মলিনাদি বরাবরই 20 টাকা প্লেট পাপড়ি চাট বিক্রি করত। তারা দুজনেই সেখান থেকে পাপড়ি চাট খায়। মলিনাদির পাপড়ি চাট খেয়ে দীপ্তির খুবই ভালো লাগে। তারপর থেকে সে প্রায় প্রায় মলিনাদির পাপড়ি চাটের দোকানে যেত। এমনই একদিন দীপ্তি মলিনাকে বলে, আচ্ছা দিদি, আপনি এত ভালো পাপড়ি চাট বানান আর এত কম দামে বিক্রি করেন, তবু আপনার দোকানে লোক আসে না কেন বলুন তো? লোক আবার আসে না? লোক তো আসে, যে একবার খায় সে দ্বিতীয়বার আসে, কিন্তু সবাই তো আর আমার দোকান চেনে না। আমি গরিব মানুষ আর আমার ছোট দোকান, আমার এতেই ঠিক আছে। ঈশ্বরের কৃপায় আমার যা হয় তাতেই মোটামুটি চলে যায়। এটা শুনে দীপ্তির মলিনাদির প্রতি খুব মায়া হয়। সে মলিনাদির এবং তার সুস্বাদু পাপড়ি চাটের ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়াতে আপলোড করে দেয়। কিছুক্ষণের মধ্যেই সকলে তার দোকানের ঠিকানা পেয়ে যায়। দিনের পর দিন তার দোকানে এক এক করে খরিদ্দার বাড়তেই থাকে। তার সেল বহুগুণে বেড়ে যায়। এগুলো দেখে হতদারিদ্র মলিনা দেবী খুবই খুশি হয়। সে দীপ্তিকে মন থেকে ধন্যবাদ জানায়। এভাবেই দীপ্তির পাপড়ি চাটের পাগলামির জন্য একজন দারিদ্রের জীবন আনন্দময় ও স্বাচ্ছন্দ্যময় হয়ে ওঠে।